আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় মন যমুনায় কিসের চিন্তা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মন যমুনায় কিসের চিন্তা, এই বক্তব্যটি আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামায়াত নেতৃত্বাধীন যে ৮ দল আছে তাদেরকে একটি খোঁচা মেরে এই কথাটি বলেছেন সম্ভবত। আমি তার এই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। ৫ দফা দাবিতে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের আন্দোলনের সমালোচনা করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা দেখবেন আর ৫-৭ দিন গেলেই ইনিয়ে বিনিয়ে এই আন্দোলন এখন তো যমুনা থেকে সরে এসেছে, আর কিছুদিন পর গ্রামে গিয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে। গতকাল শুনলাম যে আপাতত আমাদের আন্দোলন আর যমুনায় নেই। তো যাই হোক, এখন হয়তো মন যমুনায় অনেক কিছু চিন্তা করবে, কিন্তু শেষমেশ নির্বাচনেই দাঁড়াতে হবে। সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলেছেন। মন যমুনায় আসলে কি চিন্তা ভাবনা চলছে, নাকি এটি হিসাব নিকাশের বিষয়টি ইঙ্গিত করেছেন কি আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। রাজনীতিতে নানা ধরনের সংকট আছে, সংকট সমাধানের চেষ্টা আছে, সামনে পেছনে নানা ধরনের তৎপরতা আছে, আবার এগুলোকে নিয়ে মাঝে মধ্যে হাসি ঠাট্টা এগুলো আছে। এবং রাজনীতিবিদরা যখন ঠাট্টা করে কথা বলে, মানুষের মধ্যে এক ধরনের আনন্দ অনুভূত হয়। আমরা তো শুধুমাত্র অনবরতভাবে সংকটের কথাগুলো শুনি, সন্দেহের কথা শুনি, প্রতিশোধের কথা শুনি, কিন্তু তার মধ্যে যখন এই ধরনের কথাগুলো নেতৃত্বর পক্ষ থেকে আসে, অনেক সময় পরিবেশটা একটু হালকা হয় এবং এটা প্রয়োজন। তবে এর পেছনে অবশ্যই একটা রাজনৈতিক সমীকরণের বক্তব্য আছে। একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা ক্ষমতায় এসেছে, তার মধ্যে তার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ভিন্ন এজেন্ডা আছে, কখনো কখনো পাবলিকের সাথে কতগুলো চালাকিও আছে। কিন্তু একই সাথে একটা নির্বাচন অভিমুখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় যে যাত্রাটা, সেই যাত্রাটাকে কখনো কখনো বাধাগ্রস্ত করার একটা চেষ্টাও আছে। আমাদের এখানে আপনার 3টি বিষয় আমরা বারবার শুনেছি এবং গুরুত্ব দিয়েছি। আমাদের সংস্কার দরকার। কেন দরকার এটা আমরা এখনও দেখতে পাচ্ছি, আর আগের ঘটনাগুলো তো আমরা জানি। আমাদের রাজনীতিতে প্রচুর আবর্জনা জমেছে, অন্ধকার জমেছে। এই জায়গাগুলো থেকে আমরা একেবারে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে পারবো না, কিন্তু কতগুলো জায়গা হয়তো পরিষ্কার করতে পারবো। রাজনৈতিক সংস্কৃতিতে কতগুলো পরিবর্তন আনতে পারবো। দলগুলোর ভেতরে তাদের ইতিবাচক একটা পলিটিক্সের ধারাটা তারা অন্তত শুরুটা করুক, এটা আমরা চাইব। কিন্তু দেখা গেল যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো, যে দলগুলোর মধ্যে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে একেবারে হরিহর আত্মা, একজন আর একজনের জন্য জীবন উৎসর্গ করতে চান, নির্বাচনে নিজের প্রতীক ভাড়া দেন, বর্গা দেন, কিন্তু হঠাৎ করে 5ই আগস্টের পরে এই যে পরস্পরকে আক্রমণ করা, ঘায়েল করা, কোথাও কোথাও এক ধরনের ব্ল্যাকমেল করে প্রতিপক্ষর ভোট ব্যাংকে আঘাত করার যে ধরনের প্রচেষ্টাগুলো দেখছি, এটা সম্ভবত আমাদের জুলাইয়ের আন্দোলনের আগে প্রত্যাশিত ছিল না, ভাবনায়ও ছিল না। এখন এসে যেটা দেখা যাচ্ছে, অন্তত 2টো রাজনৈতিক দল, 3টা রাজনৈতিক দল বা 5টা রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে যেভাবে কামান দাগছে, সকালে এক ধরনের আক্রমণ, বিকালে আর এক ধরনের আক্রমণ, যে আক্রমণগুলোতে এতদিন ধরে তাদেরকে একটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে পাবলিকের সামনে, যে এই মানুষগুলো এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে আমরা এই রাজনৈতিক প্ল্যাটফর্মকে যদি ক্ষমতায় বসাই, তাহলে আপনাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে অনেকগুলো পরিবর্তন আসবে। কিন্তু এখন যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, এক নেতা, এক দল আর এক দলের সঙ্গে দীর্ঘদিনের যে সখ্যতা ছিল, যাদের সাথে হাতে হাত রেখে মিছিল করেছে, এখন এসে বলছে ওই নেতা হচ্ছে চাঁদাবাজ, তার নামের আগে চাঁদাবাজ শব্দটা যুক্ত করতে হবে। তাহলে এই চাঁদাবাজ তিনি হলেন কি গত 1 বছরে, নাকি তার আগেও তিনি চাঁদাবাজ ছিলেন? আপনারা রাজনৈতিক কৌশলে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য অথবা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য আপনারা এদের প্রকৃত পরিচয়টাকে আপনি আড়াল করে রেখেছেন, অথবা যারা এখন চাঁদাবাজ বলছে
টেম্পো স্ট্যান্ড বলছে, এই ধরনের যে বিশেষণগুলো আমরা যেটা দেখছি, আমার ধারণা যে এই সংস্কৃতিটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের ছিল। রাজনীতিতে মত দ্বিমত এগুলো থাকবে, আপনি পার্লামেন্টে যাবেন, আপনি ডিবেট করবেন, আপনার যে আইডিওলজি আছে, আপনার যে পরিকল্পনা আছে সেগুলো পাবলিকের সামনে তুলবেন। কিন্তু রাস্তায় যে ঘটনাগুলো আমরা দেখছি, একজন রাজনৈতিক দলের নেতা আর এক নেতার সম্পর্কে বলছেন যে আপনার ফোনে আড়ি পাতা আছে, আমরা আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করছি। তাহলে শেখ হাসিনার সময়ে আমরা যেটা বলতাম ইসরায়েলের কাছ থেকে আড়ি পাতা যন্ত্র এনে আমাদের সিভিল সোসাইটি, আমাদের মিডিয়া যে ক্রিটিকগুলো আমরা করেছি, সেই ঘটনার সেই সংস্কৃতির পুনরাবৃত্তি হবে, তার জন্য এতগুলো মানুষকে জীবন দিল। জি, আমার বক্তব্য জানতে চাওয়া ছিল আসলে মন যমুনায় চিন্তা অনেক কিছুই করতে পারে, কিন্তু শেষমেশ নির্বাচনের জন্যই দাঁড়াতে হবে। তার মানে কি শেষমেশ নির্বাচনের কাছে আসতে হবে? প্রচারণায় তো নেমে পড়েছে ইসলামী দলগুলো, যে দলগুলো তারা প্রতিনিয়ত তাদের অবস্থানটা শিফট করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এটা জনগণের সাথে এক ধরনের ধোঁকাবাজি। ধোঁকাবাজিটা কি? দুদিন পরে শুক্রবার, প্রতি শুক্রবার আমরা দেখছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই যে 8 দলভুক্ত, মূলত এখানে দুটো রাজনৈতিক দল, নির্বাচন করার মতো অভিজ্ঞতা, শক্তি, সামর্থ্য আছে দুটো দলের, আর বাকি যে দলগুলো অনেকের নামও জানে না, বলতে পারবে না। তো এমনকি এই জোটে যারা আছেন তারাও অন্য দলগুলোর নাম অনেক সময় বলতে পারবেন না। আপনি শুক্রবারে দেখছি মোহাম্মদপুরে মোবারক হোসেনের পক্ষে জামাত ইসলাম ভোটের জন্য মিছিল করছে, মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। আর ওই শুক্রবার বিকেলবেলায় প্রেস ক্লাবের সামনে এসে পিআরের জন্য নেতারা বক্তব্য দিচ্ছে। আপনি সারা দেশে প্রার্থীকে সামনে রেখে আপনি নির্বাচনে ক্যাম্পেইন করছেন, এখানে এসে বলছেন যে প্রধান উপদেষ্টার সামনে আমরা বসবো, কারণ হচ্ছে আমাদেরকে ওই যে পিআর সিস্টেম দিতে হবে। অর্থাৎ আপনি এক এক অঞ্চলে এক এক ধরনের বক্তব্য, গত সপ্তাহে যেটি বলেছেন এই সপ্তাহে সেখান থেকে চলে গেছেন। কিন্তু যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, প্রচলিত যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমে নির্বাচন করার জন্য সবার আগে আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন। অর্থাৎ আপনি উপরে একটা কালার দেখাচ্ছেন, ভেতরে ওই যে মৌলভীবাজারে 7 রঙের চা বিক্রি হয় না, জামাত ইসলাম অনেকটা তার রাজনীতিতে ওই 7 রঙের চায়ের মতন জায়গাটায় চলে গেছে। এক এক সময় যখন যেরকম সুবিধা মনে হয় সেই অনুযায়ী তারা অবস্থান নিচ্ছে। মোহাম্মদ আলাউদ্দিনকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি দেখছেন আসলে এনসিপির মন যমুনায় কি চিন্তা ভাবনা চলছে? তারা কি চিন্তা করছে, আসলে কোন দিকে যাবে, কি করবে? আসলে শেষ পর্যন্ত আপনাদের অনেকগুলো দাবি ছিল, সেই দাবি কি পূরণ হয়ে গেছে? নির্বাচনের আগে কি সেই দাবিগুলো পূরণ করার পরে আপনারা নির্বাচনে যাবেন? নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক শরীফুজ্জামান ভাই এবং যারা দেখছেন শুভেচ্ছা। মূলত এনসিপি গত প্রায় 8 মাসে রাজনৈতিক দল গঠনের পর থেকে কিন্তু তার সংস্কারের জন্য ঐকমত্য কমিশনে ডায়ালগে বসতে হয়েছে প্রায় প্রতিদিন বিভিন্ন সেশনে। পাশাপাশি আমরা জনগণকে কানেক্ট করার চেষ্টা করছি সংস্কারের দাবিতে। গণঅভ্যুত্থানের পর আসলে সম্পূর্ণ নতুন বাস্তবতা নির্মাণের জন্য আমরা কাজ করছি। এই বাস্তবতা স্বাভাবিকভাবেই একদিনও তো নতুন বাস্তবতা নির্মাণ করা যায় না। তো আমরা মনে করছি যে আমরা বাস্তবতার যে পথ, যেই আপনার প্ল্যাটফর্ম ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশ সংস্কারের রিজিমে প্রবেশ করেছে। এখন যদি কেউ সে সংস্কার থেকে পিছু হটতে চায়, সংস্কারকে থামিয়ে দিতে চায়, তাহলে আমার মনে হয় শুধুমাত্র কোনো রাজনৈতিক দল নয়, এটা জনগণ আসলে সেই রাজনৈতিক দল কিংবা সরকার যারাই সংস্কার বিপক্ষে এসে দাঁড়াবে তারাই কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ হবে এবং তারা প্রতিবাদের মুখে পড়বে। এনসিপি এখন পর্যন্ত যা করেছে, আমরা যেই দাবি করেছিলাম আমাদের বেশিরভাগ দাবি বাস্তবায়িত অথবা পূরণ হয়নি, কিন্তু আমরা যতটুকু পূরণ হয়েছে ঐতিহাসিক বাস্তবতায় আমরা সন্তুষ্ট এবং আমরা মনে করি যে যেই জায়গাগুলোতে একমত হয়েছে, এখন যদি জনগণ রায় প্রদান করে গণভোটে এবং সেই রায়ের ভিত্তিতে যদি পরবর্তী সংসদ প্লাস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হয়, সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে এই সংস্কারগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি অনেকটাই মজবুত হবে। তো স্বাভাবিকভাবেই আমরা এটাও বুঝি যে এটা শুধুমাত্র আইন কানুন দিয়ে গণতন্ত্র এস্টাবলিশ করা যায় না। গণতন্ত্র মূলত নির্ভর করে গণতান্ত্রিক সংস্কৃতির উপরে, গণতান্ত্রিক চর্চার উপরে। এই গণতান্ত্রিক চর্চা সংস্কৃতির ধারায়
আমরা কিছু বিভ্রাট সত্ত্বেও আমরা মনে করছি রাজনৈতিক দলগুলো এখন আগের চেয়ে বেটার অবস্থানে আছে, অন্তত আগের যে মারমুখী অবস্থান। আমরা দেখি যে খুনাখুনি হচ্ছে, এখানে সন্ত্রাস রাহাজানি হচ্ছে, কিন্তু এই খুনাখুনি সন্ত্রাস রাহাজানির সাথে বিরোধী দলকে দমন করা কিংবা একদল আরেক দলকে নির্মূল করা রাজনীতি কিন্তু এই মুহূর্তে বিদ্যমান নেই। তা আমরা মনে করছি যে এই ধারা অব্যাহত থাকবে এবং রাজনৈতিক দলগুলো এই কমিটমেন্টের উপর অবিচল থাকবেন এবং পরবর্তী বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে নিরলস কাজ করে যাবেন। জি, সেটি তো আপনি বলছেন যে পরিবেশের অবস্থা, পরিবেশ অনুকূল আগের থেকে এখন, সেটি আমরা সবাই দেখছি। যেটি জানতে চাওয়া ছিল যে আসলে এনসিপি কি ভাবছে, বিশেষ করে নির্বাচন নিয়ে। নির্বাচন নিয়ে এটি অনেক সবারই প্রশ্ন যে আসলে এনসিপি কি সমঝোতা করছে বা আসন সমঝোতা বা নির্বাচনী সমঝোতা এই ধরনের কোনো কিছুকে চিন্তা করছে আসলে, বা বিএনপির সঙ্গে বা জামায়াতের সঙ্গে এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কি? না, প্রথমত এনসিপি এখন কিছু ভাবছে না, এনসিপি করছে। এনসিপির ভাবনার পর্ব ইতিমধ্যে সমাপ্ত। এনসিপি যেহেতু নিবন্ধন পেয়েছে, মার্কা পেয়েছে, আমরা নিবন্ধনের পরদিনেই নির্বাচন পরিচালনার জন্য 10 সদস্যের একটি কমিটি গঠন করেছি, যেটার আমিও একজন মেম্বার। আমরা সেই কমিটি থেকে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা প্রবাসী আছেন নির্বাচন করার জন্য এলিজিবল, তাদের কাছে আমরা মনোনয়ন আবেদনপত্র আহ্বান করেছি। এখন পর্যন্ত আমাদের এক্সাক্ট ফিগারটা আজকে এই মুহূর্তে বলতে পারবো না, বাট প্রায় 1200-র মতো আমাদের মনোনয়ন আবেদনপত্র বিক্রি হয়েছে। এবং তাদের যে ডাটা, আমরা সেখানে 10টা সাংগঠনিক বিভাগ করে প্রতি সাংগঠনিক বিভাগে 10 জন সার্চ অ্যান্ড স্ক্রিনিং কমিটি মেম্বার করে দিয়েছি। প্রায় 100 জন এখন 10টা সাংগঠনিক বিভাগে কাজ করছে যে যোগ্য প্রার্থী বাছাই করার জন্য। সেই ইভেন এমন হচ্ছে যে আপনার যে বিভাগের, যেমন আমি বৃহত্তর কুমিল্লা বিভাগের সাংগঠনিক বিভাগ, যদিও কুমিল্লা বিভাগ এখন প্রশাসনিক বিভাগ বললে অনেকটাই, হ্যাঁ না, এখন আমি কিন্তু কুমিল্লা বিভাগের কোনো আপনার স্ক্রিনিং কমিটিতে নাই। আমি আছি আরেকটি বিভাগে, সঙ্গত কারণে নাম বলছি না। ইভেন কারো শ্বশুরবাড়ি যদি কোনো বিভাগ হয়, সেও সেখানকার স্ক্রিনিং কমিটিতে থাকতে পারবে না। আমরা চেষ্টা করছি এই মনোনয়নকে কেন্দ্র করে যে একটা মিনিমাম ট্রান্সপারেন্সি এখানে বজায় রাখতে এবং সত্যিকার অর্থে যারা জনগণের প্রতি দায়বদ্ধ, শুধুমাত্র কারোর পয়সা আছে অথবা কারো আপনার রাজনৈতিক পরিবারের সন্তান, সেই বিবেচনাতে আমরা আসলে কাউকে মনোনয়ন দিচ্ছি না। আমরা এখানে মনোনয়ন দিব তাদেরকে যারা গণ অভ্যুত্থানের পর যেই বাংলাদেশের নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বিশেষ করে নতুন বন্দোবস্ত, যদিও বারবার এটা বলতে হবে কারণ অনেকে এটাকে হাসাহাসি করছেন, ট্রল করার চেষ্টা করছেন, বাট আবারও বলছি যে সত্যিকার অর্থেই যে পুরনো এস্টাবলিশমেন্টকে ভেঙে নতুন একটি এস্টাবলিশমেন্ট যেটার ভিত্তি হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মূল্যবোধের রাজনীতি, সেই নতুন বন্দোবস্তের রাজনীতি যারা করতে চায় তাদেরকে আমরা মনোনয়ন দিব। আপনি আসন সমঝোতা কিংবা জোটের ব্যাপারে যেটি বলছেন, আমরা দেখছি যে এখানে বাংলাদেশের রাজনীতি মূলত মোটা দাগে এখন দুটি অংশে বিভক্ত হয়ে গিয়েছে। একটি হলো যারা এই ঐকমত্য কমিশনের সংস্কারের প্রতি দায়বদ্ধ, এবং আরেকটি অংশ দেখা যাচ্ছে তারা সংস্কারের প্রতি বিভিন্নভাবে আসলে আমরা স্কেপটিক বলতে পারি, সন্দেহ বাতিকগ্রস্ত, যেটা আসলে কতটুকু প্রয়োজন তারা নিজেদেরকে এখনো কনভিন্স করার পর্যায়ে আছেন। তো আমরা যদি কারোর সাথে যদি আপনি বলতেন স্পষ্ট করে, না, এই দুই পক্ষটা হয়েছে কি, যেমন দুই পক্ষটাই যে যদি বলেন যে দুইটা বলয় আছে এখানে, দুইটা বলয় খুব কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট তাদের সংস্কার রাজনীতিক ব্যাপারে। হ্যাঁ, দেখেন যে খুব আপনার কিছু পয়েন্টে একমত হয়ে, যেমন গণভোটের দাবিতে সব পক্ষ একমত হলো, একমত হওয়ার পর আবার বিএনপির সাথে কিন্তু বসতে হয়েছে গণভোট কিভাবে হবে, কিসের ভিত্তিতে হবে সেটা চূড়ান্ত করার জন্য। অথচ বিএনপির জন্যই কিন্তু গণভোটে যাওয়া, আদারওয়াইজ কিন্তু আমরা বিএনপি যদি এগ্রি করতো, আজকে এগ্রি করে আমরা কালকে গণপরিষদে চলে যেতে পারি। মূল জায়গাটা হলো যে এখানে তাদের দু বলয়ের মধ্যে কনসিস্টেন্সির অভাব দেখা যাচ্ছে। তারা অনেক ক্ষেত্রেই নিজেদের রাজনৈতিক বার্গেনিংয়ের টুল হিসেবে সংস্কারকে বেছে নিয়েছে। প্রকৃতপক্ষে সংস্কারের মাধ্যমে যে বস্তুনিষ্ঠ পরিবর্তন, সেই পরিবর্তনের প্রতি তাদের কতটুকু দায় আছে সেটা আসলে আমরা প্রশ্ন তুলতেই পারি। তো সেই প্রেক্ষিতে আমরা এখন আসলে নিশ্চিত না। তবে আমরা মনে করি যে যেহেতু আমাদের নতুন রাজনীতি, আমাদের অতীতের ভালো মন্দ কোনোটারই রেকর্ড নেই, আমরা শুরুই করেছি একটা বড় ঘটনা থেকে, আমাদের উচিত হলো এককভাবে নির্বাচন করা। বড় জোর আমাদের সাথে আমাদের রাজনীতির সমপর্যায়ের যেই দলগুলো আছে, আপনার ছোট ছোট রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে যদি আমরা অ্যালায়েন্স করতে পারি সেটা ভালো হয়। আদারওয়াইজ এনসিপি 300 আসনের মধ্যে খুব সম্ভবত 3টা আসন আমরা ছেড়ে দিব আপনার সম্মানসূচকভাবে সিনিয়র নেতৃত্বকে, আর বাকি আসনগুলোতে আমরা নমিনেশন দিব এবং সেখানে আমাদের প্রার্থীর জন্য আমরা কাজ করে যাব। বিশেষত যেহেতু এখন পিআর একটা বাস্তবতা রূপ নিতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা প্রতিটা ভোট
কাউন্ট হবে বলে বিশ্বাস করি। অন্তত এই ভোটগুলো যাতে মানুষ যাতে কোনোভাবে আপনার ডিমোটিভেটেড না হয় এনসিপির ব্যাপারে অথবা যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে, সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি এবং আমাদের রাজনৈতিক অবস্থানের প্রতিটি রাজনৈতিক দলের উচিত যতটুকু বেশি আসন সম্ভব প্রার্থী দেওয়া। দুর্বল হলো, কারণ এবারে নির্বাচনে অতীতের মতো যে ভোট পচে যাবে সেই কথা আসলে কেউ বলতে পারবে না। ভোট হয়তো বা ইমিডিয়েটলি বড় ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারবে না, বাট 300 আসনে যদি একটা রাজনৈতিক দল 10,000 করেও ভোট পায়, উচ্চকক্ষে কিন্তু তার আপনার একটি দুটি আসনের সম্ভাবনা তৈরি হয়ে যায়। সো আমরা সেই ক্ষেত্রে অন্তত আমরা এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে কি আসলে বিএনপির কোনো আলোচনা চলছে? আমাদের সাথে বিএনপির আলোচনা চলছে, আমাদের সাথে জামাতের আলোচনা চলছে, আমাদের সাথে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, সবার সাথে কিন্তু তো আরেকটি জোট, যেটি আপনারা নতুন যে দলগুলি আছে সেই দলগুলো নিয়ে একটি বড় ধরনের জোট করার কথা বলছেন, সেই জোটের ব্যাপারে কি কোনো অগ্রগতি হয়েছে? আমার মনে হয় জোট কিছু এখানে আন্দোলন কেন্দ্রিক জোট ইতিমধ্যে আছে, কিন্তু এনসিপি এখন পর্যন্ত মনে করছে যে এখন যে অবস্থা রাজনীতি আছে সেই অবস্থায় প্রতিটা পক্ষকেই সংবেদনশীলভাবে একে অপরের জায়গা থেকে ছাড় দিয়ে এসে একটা কমন গ্রাউন্ড তৈরি করতে হবে। এখন নতুন করে আন্দোলন করা অথবা নতুন করে জোট, বিশেষ করে রাজনৈতিক জোট হয়তো এই সমীকরণটা পাল্টে দিতে পারে, যেটা আসলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো নাও হতে পারে। জি, আপনার কাছে আমি আবার আসবো, এই পর্যায়ে আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, আমরা দেখছিলাম যে কর্মসূচি নিয়ে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যটি, যে যমুনায় কর্মসূচি সেখান থেকে সরে গিয়ে তারা অন্য কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে সেই জায়গা থেকে ইসলামী দলগুলো তার সরে এসেছে বা কিছুটা নমনীয় বা মনোভাব পোষণ করছে? হঠাৎ করে কি কারণ, মানে কোনো সমঝোতার দিকে কি আমরা এগোতে পারছি নাকি? ধন্যবাদ। রাজনীতিতে সমঝোতা প্রয়োজন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য সমঝোতা প্রয়োজন। সমঝোতা মানে পরাজয় না। আমি জনগণের স্বার্থের কথা বিবেচনা করে কোথাও কোথাও নীতিতে অটল, কিন্তু কৌশলে আমি নমনীয় হচ্ছি। কিন্তু এই জায়গাটা এসে আমি দেখতে পাচ্ছি যে সমঝোতার নামে যেটা কখনো কখনো আমাদের সামনে আসে, এটা হচ্ছে প্রতিপক্ষকে এক ধরনের ধোঁকা দেওয়া এবং এর ভেতর থেকে নিজের দলের জন্য কতগুলো সুযোগ সুবিধা নিয়ে যাওয়া। আমি সকালবেলায় বলছি যে সন্ধ্যাবেলায় জুলাই সনদে আমি স্বাক্ষর করব না, বিকেলবেলায় গিয়ে আমি একেবারে খুব আনন্দের সাথে স্বাক্ষর করছি এবং সেখান থেকে বেরিয়ে এসে বলছি যে কোনো সময় আমি স্বাক্ষর প্রত্যাহার করতে পারি। এর ভেতর থেকে আপনি রাজনীতিতে একটা ধোঁয়াশা তৈরি করে রাখছেন। এই ধোঁয়াশাগুলো নানা ধরনের গসিপের জন্ম দেয়। আমাদের রাজনীতিতে ভাগাভাগির রাজনীতির ইতিহাস আছে, নির্বাচন কেন্দ্র করে ভাগাভাগির ঘটনা আছে। আমার নিজের অভিজ্ঞতা, 88-এর যে নির্বাচনটি হয়েছিল, আসম আব্দুর রবের একদিকে কম্বাইন্ড অপোজিশন পার্টি আর অন্যদিকে হুসেন মোহাম্মদ এরশাদ, আমরা তাড়া করেছিলাম সেই নির্বাচনে যারা জোট করেছিলেন, নির্বাচন করতে এসেছিলেন। আমরা তখন কেবল কিশোরকাল, আমরা ভোট কেন্দ্রে বাধা দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজে আমাদের এক্সপিরিয়েন্সটা আছে। তো আপনি সমঝোতার ভেতর থেকে, রাজনীতিতে সমঝোতা দরকার, কিন্তু আসন নিয়ে যদি আপনি খুবই অনৈতিকভাবে সমঝোতার দিকে যান, যেটা এখন পর্যন্ত সন্দেহ হচ্ছে যে এবারের নির্বাচনেও সেই ধরনের ভাগাভাগির জায়গায় যেতে পারে কিনা। কার সাথে কার আমি সেটি বলছি না, কিন্তু আমার কখনো কখনো সরকারের বডি ল্যাঙ্গুয়েজে আমার মনে হয় যে সরকার সম্ভবত সেই ধরনের একটা ভূমিকা রাখবেন। এবং এখন পর্যন্ত আমি এটা বিভিন্ন জায়গায় বলি যে আমাদের শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যে যতগুলো লড়াই ছিল, যতগুলো পয়েন্ট ছিল ক্রিটিকের, তার একটা বড় পয়েন্ট ছিল হচ্ছে শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থাটাকে ইলেকশন কমিশনের কাছ থেকে গণভবনে নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগের বর্ধিত সভা, আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির সভা, এবং সেখান থেকে এক ব্যক্তির উপরে দায়িত্ব দেওয়া হতো, তিনি লিস্ট করতেন তার সামরিক সচিব থেকে শুরু করে তার কর্মকর্তাদের নিয়ে কাকে কাকে এবার তিনি পার্লামেন্টে আনবেন। অমুক জায়গার থেকে সিনেমার নায়ক, তমুক জায়গার থেকে গায়িকা, এই ঘটনাগুলোর ভেতর থেকে সংসদটাকে একটা রঙ্গশালায় পরিণত হয়েছিল। আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল সেখান থেকে ইলেকশনটা যাতে ইলেকশন কমিশনের কাছে আসে। কিন্তু এখন পর্যন্ত আমার সংশয় হচ্ছে আগামী নির্বাচন ইলেকশন কমিশন এটি কন্ডাক্ট করবে কিনা। আমি ধারণা করছি কখনো কখনো আমার কাছে মনে হয় যে এটি সম্ভবত আবার যমুনায় ফিরে যেতে পারে। কেন মনে করছি? সরকারের মাঝে মধ্যে কিছু কথা, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর থেকে মনে হয় যে সরকার একটা সবার মধ্যে আসন বন্টন করে দেওয়ার ভেতর থেকে পার্লামেন্টটা একেবারে সবার অংশগ্রহণ নিশ্চিত করার নামে
এই ধরনের একটা ঘটনার দিকে অগ্রসর হয় কিনা, যদি হয় তাহলে অতীতের যে ঘটনা সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে যাবে। আলাউদ্দিন মোহাম্মদ, আসলে কি সেরকম কোনো কিছুই আশঙ্কা করছেন আপনি? বা আরেকটি বিষয় আমি জানতে চাই যে ঐকমত্যের সরকারকে কিভাবে দেখেন, বা এনসিপি কিভাবে দেখে আসলে ঐকমত্যের সরকারের বিষয়টিকে? আমার যেটা মনে হয় যে ঐকমত্যের সরকার দরকার ছিল এই সময়ে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার। তো যদি এটি তো সবার সরকার, সবাই বলছে যে সবার কিন্তু এটা ঐকমত্যের সরকার না। ঐকমত্যের সরকার আপনারা জানেন যে এই সরকারকে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা সবার সরকার, সবার সমর্থন আছে বিভিন্ন কারণে, কিন্তু এই সরকারকে সবাই অন করতে পারে নাই, সরকারও সবাইকে অন করতে পারে নাই। সরকার একরকম নিজের মতো করে অসহায়ভাবে কাজ করে যাচ্ছে, অনেকটা লোনলি। এখানে আপনার যদি নির্বাচনের পর ঐকমত্যের সরকার হয়, এটার একটা গুড সাইড আছে, হয়তোবা আমরা মাঠের রাজনীতিতে বিরোধিতা কিংবা জ্বালাও পোড়াও দমন কম দেখতে পাবো। বিচার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা হয়তোবা যথাযথভাবে সামনের দিকে আগাবে। সংস্কারের অনেকগুলো বিষয় সংসদে আলাপ আলোচনা শেষ হয়ে যাবে। আবার একটা ঝুঁকিও আছে, আপনি যদি বিরোধী দল না রাখেন, যদি মনে করেন যে সবাই আপনার ঐকমত্যে আপনার চলে যাবে, তখন তো আর একটা বাকশাল তৈরির সম্ভাবনা দেখা দিতে পারে। আর একটা বিষয় হলো যে স্বাভাবিক গণতন্ত্রে বিরোধিতা শুধুমাত্র বিরোধিতার জন্যই নয়, আপনার যে কোনো কাজে একজন খুব সুচিন্তিতভাবে কাজ করার পরও তার অজান্তে ভুল আসতে পারে। এখন ভুলটা পাশে থেকে অনেক সময় দেখা যায় না, ভুলটা একটু দূর থেকে দেখা যায়। হ্যাঁ, ভুলটা নিজের না হয়ে অপর হয়ে ভুলটা বেশি দেখা যায়। তো আমার মনে হয় গণতন্ত্রে বিরোধী দল অনিবার্য। বিরোধী দল যদি না থাকে, এটা তাহলে আপনাকে কমিউনিস্ট মডেলে যেতে হবে, যে মডেলটা একেবারে টপ ডাউন একটা রেজিমেন্টেড মডেল, যেখানে আসলে কখনোই আপনি বিরোধী দলকে উঠতে দিবেন না। তো যদি এরকম কিছু হয়, তখন সেটা একটা বিপ্লবী প্রসেস। আর যদি স্বাভাবিকভাবে হয়, আমি ঐকমত্যের সরকারে আসলে কোনো সম্ভাবনা দেখি না। যদি মনে হয় ঐকমত্যের সরকারের সম্ভাবনা দেখাই আছে বলে আপনি দাবি করেন, তাহলে আমি বলবো বর্তমানে আমি দাবি করছি না, যদি সেরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয় সেক্ষেত্রে এনসিপি কি আসলে সেই ঐকমত্যের সরকারে যাবে, নাকি আসলে তারা বিরোধী দল হিসেবে তারা অবস্থান নেবে? আমি সেই বিষয়টি জানতে চাচ্ছি। প্রথমত বর্তমান যে অবস্থাটা, যদি ঐকমত্য সরকারের প্রেক্ষাপট তৈরি হয়, তখন আমি চরমভাবে বর্তমান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দলগুলো সমালোচনা করব। তাহলে কেন করব? যদি প্রেক্ষাপট তৈরি হয়, সেই আপনার এলিমেন্টস আছে থাকার পর কেন আপনারা জনগণকে গত ১.৫ বছর ভোগান্তিতে ফেললেন, কেন কষ্ট দিলেন, কেন ঐকমত্য কমিশনের নামে এত বাকবিতণ্ডা করলেন, মুখোমুখি অবস্থা তৈরি করলেন, আবার নতুন করে ফেসিস্টদের এখানে আশ্রয় দিলেন, নতুন করে আপনার ফেসিস্টের যে সহযোগী ভোটার শ্রেণীকে আপনি একেবারে প্রাইম করে তুললেন যে তারা খুবই গুরুত্বপূর্ণ, বিচারকে আপনার পাশ কাটিয়ে গিয়ে মামলা বাণিজ্য করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই মামলা বাণিজ্যে আপনার হস্তক্ষেপ করে আবার দল ভারী করার প্রক্রিয়া কেন করলেন? এটা এই প্রশ্নটা আমি তখন তুলব। দ্বিতীয়ত হলো যে এনসিপি যাবে কিনা। আমার মনে হয় এনসিপি যদি রাজনৈতিক দল গঠনের পর এনসিপির প্রতিটি কর্মকাণ্ড আপনি অবজেক্টিভলি মূল্যায়ন করেন, আপনি দেখবেন এনসিপি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেছে। এনসিপির হাতে অনেকগুলো বার্গেনিং টুলস ছিল, এখনও আছে। এনসিপির হাতে এখনও পর্যাপ্ত স্ট্রিট পাওয়ার আছে। কি বার্গেনিং টুলস আছে? ডেফিনেটলি এনসিপি আজকে যদি বলেন যে আপনার যেটা আমি খোলাসা করলে তো সেটা বার্গেনিং টুলস থাকবে না, বাট আপনি অনুমান করতে পারবেন যে সামনে নির্বাচন এবং এই যে গণতান্ত্রিক যে উত্তরণের প্রতিটা প্রক্রিয়া এনসিপির অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এনসিপির অংশগ্রহণের সাথে শুধুমাত্র এনসিপি নয়, এনসিপির সমগোত্রে অনেকগুলো দল আছে। এই দলগুলো আসলে এনসিপির দিকে বিভিন্ন কারণে তাকিয়ে আছে যে এনসিপি কোন দিকে মুভ করবে। সেক্ষেত্রে এনসিপি কিন্তু এখন পর্যন্ত এটা অনেকে হয়তো বা সমালোচনা করবে, তোমরা অতিরিক্ত অনেক বিপ্লবী হতে পারছো না, কিন্তু আমাদের জায়গাটা হলো যে আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। মানুষ এখানে ইতিমধ্যেই এনাফ আপনার সাফার করেছে। মানুষকে নতুনভাবে কোনো সাফারিংসের মধ্য দিয়ে না গিয়ে কিভাবে আপনার টেবল নেগোসিয়েশনের মাধ্যমে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা যায়, এনসিপি সেটার জন্য কাজ করে যাচ্ছে। যদি ঐকমত্যের সরকারের অংশগ্রহণ বাংলাদেশের জনগণের জন্য প্রয়োজন হয়ে দেখা দেয়, এনসিপি অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। যদি মনে হয় ইভেন এনসিপি এখনও, যদি আপনি যেটা রাজনৈতিক সমঝোতার কথা বললেন, এনসিপি দুটা জিনিস চিন্তা করে সবসময়, কোনটাতে আমার দলের লাভ আর কোনটাতে দেশের লাভ। এনসিপির কাছে অনেকগুলো বার্গেনিং টুলস আছে যেগুলো এনসিপির লাভ, কিন্তু দেশের ক্ষতি হতে পারে, দেশকে বিপর্যয়ের জায়গায় ফেলে দিতে পারে। এনসিপি যদি এখন বিএনপির বিরুদ্ধে একটা অল আউট আপনার অ্যালায়েন্সে চলে যায়, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির বিপর্যয় ডেকে আনতেও পারে, আশঙ্কা আছে এনসিপি। তবে
এনসিপি কি হবে? এনসিপি কিন্তু সেইটার নিউক্লিয়াস হতে পারে, কিন্তু এনসিপি সেটা করছে না। এনসিপি তার নিজের রাজনীতি করছে। এনসিপি একটা বড় রাজনৈতিক দলকে চাপে ফেলবে অথবা একটা বড় জনগোষ্ঠীকে চাপে ফেলে বাংলাদেশের পুরো স্ট্রাকচার চেঞ্জ করবে, এনসিপি এই রাজনীতি করবে না। এনসিপি বাংলাদেশের যে বিদ্যমান যে আপনার সংবিধান আছে, সংবিধান বলতে আমি যে রাজনৈতিক সংস্কৃতি আছে, যে আপনার গণতান্ত্রিক পদ্ধতি আছে, সেটার প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐকমত্য কমিশনে যেভাবে সংলাপে অংশগ্রহণ করেছে, ঐকমত্য কমিশন সংলাপের পর জুলাই সনদ বাস্তবায়নে যেভাবে অনেকটা স্বতন্ত্র ভূমিকা রেখে বড় দুটা বলয়ের মধ্যে একটি আপনার সমঝোতার শক্তি হিসেবে এনসিপি আবির্ভূত হয়েছে। এনসিপি ভবিষ্যতে বাংলাদেশের জনগণের কাছে সেই আকাঙ্ক্ষার, সেই প্রত্যাশার জায়গাটা থাকতে যে এনসিপি দায়িত্বশীল কাজ করবে। অন্য কোনো রাজনৈতিক দল যদি জনগণের পাশে নাও দাঁড়ায়, এনসিপি সেই পয়েন্টে দাঁড়াবে, এটাতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। জি, এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আমরা আলাউদ্দিনের কথা শুনছিলাম, আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই পর্যায়ে। প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মানে সব রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে? ধন্যবাদ। প্রথমত, নির্বাচন ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। পলিটিক্যাল পার্টিগুলো যদি সিদ্ধান্ত নেয় যে আমরা ইলেকশনের কাজে সরকারকে সহযোগিতা করব না, আমরা স্বাধীনভাবে আমাদের মন যা চায় আমরা সেভাবে করব। আপনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় ওই মঞ্চ, তোরণ ইত্যাদি নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। যদিও আরপিওতে এই অপশনটা নেই, তারপরে অনেকে করছে। শহর জুড়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। একটা নির্বাচনকে অর্থবহ করার জন্য অনেক ধরনের আচরণ করতে হয় রাজনৈতিক দলগুলোকে, এবং সেই আচরণের ভেতর থেকে যেহেতু ইলেকশন কমিশন তার প্রশাসনিক ক্ষমতাটা একেবারেই সরকারের সহযোগিতার উপর, তার তো নিজস্ব কোনো বাহিনী নেই, সরকার সহযোগিতা করলে সেই জায়গাটায় করে। তো দলগুলো যদি সহযোগিতা না করে ইলেকশন কমিশন এই কাজটি করতে পারে না। আবার ইলেকশন কমিশনও কখনো কখনো এমন কতগুলো আচরণ করে যে আচরণগুলোর কারণে রাজনৈতিক দলের পক্ষে ওই সহযোগিতা করা সম্ভব হয় না। অনেক পক্ষপাতিত্বের যে আচরণটা করে, আমরা এনসিপির জন্য প্রতীক বরাদ্দ নিয়ে যে আচরণটা দেখেছি, আমি ধরে নিলাম যে তারা শাপলা প্রতীক চেয়েছিল, শাপলা প্রতীক দেওয়ার কোনো অপশন ছিল না। কিন্তু এনসিপি অনেকবার তারা যে দাবিটা করেছে সেই দাবির পক্ষে যুক্তি দেখিয়েছে। আপনি জল ঘোলা করার পর, এত সমালোচনা করার পর যখন কলিটা আপনি কেন ওইটি কলি দেওয়া হলো সেইটা একটু প্রশ্ন। এই জায়গাটা তারা তো তাদের জায়গা থেকে তারা বিকল্প প্রস্তাব এবং এমনকি প্রতীকের ডিজাইন সহ তারা দেখিয়েছিল। আপনি আলোচনায় বসতে পারতেন। এবং সর্বশেষ আপনি যেটা বললেন যে এনসিপির দাবির প্রেক্ষিতে না, আমি স্বপ্নে দেখেছি, ইলেকশন কমিশনার গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছে যে আমাদের নির্বাচনী প্রতীকের মধ্যে একটা ওই যে শাপলা কলি যুক্ত করা যায়, উচিত। তার পূর্বপুরুষকেও তাকে সে স্বপ্নে দেখিয়েছে, তারপর এটি যুক্ত করেছে। এই যে এই বক্তব্যগুলো প্রতিষ্ঠান হিসাবে এগুলোকে একটা হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করে, এক। দ্বিতীয়ত, আপনি আরপিও যে সংশোধন করেছেন, এটি কি কারোর সাথে আলাপ করে করেছেন? এটি হচ্ছে নির্বাচনের আচরণবিধি, রাজনৈতিক দলগুলো ফলো করবে। এটি ফলো করবে রাজনৈতিক দল, পাবলিক না। কিন্তু তাদের সাথে কোনো আলোচনা ছাড়া আপনি যখন এই ধরনের সিদ্ধান্তটা নেন, তখন বিতর্ক তৈরি হয়। আবার আপনি আপনার সেই পুরনো জায়গায় রিভিউ করে আবার দলগুলোকে ডেকে রিভিউ করছেন। তার অর্থ হচ্ছে যে এখানে প্রেশার ক্রিয়েট করলে ইলেকশন কমিশনকে তার পজিশন থেকে শিফট করানো যায়। এক, যদি সেটি করা যায় তাহলে এটি কি কেবলমাত্র আজকের, নাকি ভোটের দিনও আমি প্রেশার ক্রিয়েট করে আপনি আপনার পজিশন থেকে শিফট করাতে পারবো? ভোটের দিন আমি ওই প্রশ্নটা করছি যে আমি এখন
পাবলিক বা পলিটিক্যাল পার্টির চাপে, ছোট দল বড় দল প্রভাবশালী দল, তাদের চাপে যখন আপনি আপনার সিদ্ধান্ত একেবারে জল ঘোলা করে আবার সেই ঘোলা জলে গোসল করছেন, সেই জল পান করছেন 1 মাস পরে 2 মাস পরে, যেটা আপনি প্রথম দিন করতে পারতেন। তো এত কিছু করার পরে আপনি যখন একটা পর্যায়ে গিয়ে নিজের অবস্থানে অটুট থাকতে পারেন না, স্বাভাবিকভাবে যদি আমার মনের মধ্যে তো প্রশ্ন আসতেও পারে যে এই যে উদাহরণটা আপনি তৈরি করলেন, এটি ভোটের দিনও তো হয়তো করতে পারেন, ফলাফলের ক্ষেত্রে বেশি প্রেশার ক্রিয়েট করলাম, এর ভেতর থেকে ইলেকশন কমিশন তার জায়গাটা শিফট করলো। সরকার কিভাবে সহযোগিতাটা করবে? ইলেকশন কমিশনকে তার নিজের, যেহেতু আমি বলেছি যে প্রশাসনিক কতগুলো সীমাবদ্ধতা তার আছে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে কিনা। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে ধরনের খুনাখুনিতে মেতে উঠেছে। আপনি কোনো একটা নির্বাচনী আসনে একটা খুন হলো, সেটি কোন দলের কর্মী সেটি বড় বিষয় না। যে কোনো একটা হত্যাকাণ্ড, এটি কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থার উপরে প্রভাব বিস্তার করে, আইন শৃঙ্খলার উপরে প্রভাব বিস্তার করে। তার গায়ের রং সাদা না কালো এটি কিন্তু ইম্পর্টেন্ট না, ঘটনাটা হচ্ছে যে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো বড় দল হিসেবে ইলেকশন কমিশনকে বিএনপি কতটুকু সহযোগিতা করবে এটি খুব গুরুত্বপূর্ণ। বিএনপি এবং জামাতের মধ্যে পরস্পরের যে মল্লযুদ্ধ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এটি ভোট যত এগিয়ে আসবে তত কতটুকু বিস্তৃত হয়। গত কয়েকদিন আগে দেখলাম চাঁদপুরে জামাতের একজন গণসংযোগ করছিলেন, তার উপরে হামলা হয়েছে। তো স্বাভাবিকভাবে যখন ভোটের পুরো মৌসুম শুরু হয়ে যাবে, এই ঘটনায় তো শুধুমাত্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই জায়গাগুলোতে ইলেকশন কমিশন মোটামুটি হাওয়া টাইপের কথা বলে, এবং ওই যে স্বপ্নে দেখে যদি কমিশন পরিচালনা, হ্যাঁ স্বপ্নে পাওয়ার গাছরা দিয়ে যদি ভোট পরিচালনা করতে চায়। এবং আমার শঙ্কা হচ্ছে যতই যা বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের অন্যরা, এবারের নির্বাচনটা সরকারের জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জের হবে। কারণ ইলেকশন কমিশন এবং প্রশাসন, যে প্রশাসনের সহযোগিতা আপনি নেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্য যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলোতে আপনি সেই ধরনের সহযোগিতা পাবেন কিনা, এটি সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। জি, শরীফ ভাই আপনার কাছে আবারও আসবো। আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসতে চাই। যে চ্যালেঞ্জের কথাগুলো বলছিলেন শরীফ ভাই, যে আশঙ্কার কথাগুলো বলছিলেন, আমরা জানি যে সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানে সতর্ক করে বলা হয়েছে নির্বাচনের সময় ভোটারদের ভয় দেখানো, প্রতিদ্বন্দ্বী প্রচারণায় হামলা এবং ফলাফলকে প্রভাবিত করতে অপরাধী চক্রগুলোকে ভাড়াটে পেশি শক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে। এটি গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সম্প্রতি। আপনি আসলে কি মনে করেন যে আসলে এই ধরনের কোনো আশঙ্কার বিষয়টি ঘটতে পারে কিনা? নির্বাচন, আমার মনে হয় এটা সমূহ আশঙ্কা আছে, শুধুমাত্র মানে হবে তা না, এখনও আশঙ্কার মধ্যেই আছে। আপনি যদি দেখেন যে প্রায় প্রতিটি এলাকায় কিন্তু আপনার যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে মানে ফর্মাল প্রচারণা শুরু হবে, তখন হয়তো বা ভায়োলেশনগুলো নজরে আসবে। কিন্তু এখন কিন্তু প্রতিনিয়ত ভায়োলেশন হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই বিষয়টা এখনো সামনে আসছে না, কারণ এটা তো ক্ষমতার প্রশ্ন। ক্ষমতা যখন কাউকে আপনার দাবিয়ে রাখে, তখন আসলে সেখানে উঠতে পারে না। আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে নির্বাচনের প্রচারণায় নারী প্রার্থীর ব্যাপারে অথবা নারী ভোটারের ব্যাপারে কিন্তু একটা বড় একটা আশঙ্কা হবে এখন, কারণ জামাতে ইসলামের কিন্তু নারী সংগঠন এখন বেশ সক্রিয় এবং গ্রামে আপনার নারীদের নিয়ে রেগুলার প্রোগ্রাম করছে, খিচুড়ি পার্টি করছে, একসাথে আপনার তালিম করছে। পাশাপাশি এখন বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু সেইভাবে তাদের আপনার কার্যক্রম করার সুযোগ নাই। তো এখানেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, এবং এটা কিভাবে এই বিরোধিতাটা আপনার ভায়োলেন্সের দিকে যেতে পারে আই ডোন্ট নো, বাট আমার মনে হয় এখানে একটা সংকট তৈরি হচ্ছে। কারণ আপনার এই নারী ভোটারদের রিচ করার ক্ষেত্রে দুটি দলের মধ্যে একটা বড় অসমতা পরিলক্ষিত হচ্ছে। এনিওয়ে, আমার মনে হয় এটা স্ট্র্যাটেজি, যতক্ষণ পর্যন্ত এটা আপনার নির্বাচনী বিধি লঙ্ঘন না করে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের মন্তব্য থাকার কথা না। কিন্তু মোটা দাগে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন না ঘটালে আমার মনে হয় না যে ভায়োলেন্স থেকে আমরা। জি, আজকে ডিএমপি থেকে একটি তথ্য আমরা পেয়েছি যে দেখলাম যে গত 10 মাসে রাজধানীতে 198 জনকে হত্যা করা হয়েছে। প্রতি মাসে সেটি 20 জনের মতন করে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি যদি সংখ্যাটা যদি বাড়তে থাকে, তাহলে আসলে পুরো পরিস্থিতি বা নিরাপত্তা পরিস্থিতি সেটা কেমন নাজুক একটি অবস্থায় যাবে বলে কি আশঙ্কা করছেন? পরিস্থিতি অলরেডি নাজুক, কিন্তু আমার যেটা মানে অ্যালার্মিং মনে হচ্ছে যে আমরা এই হত্যাকাণ্ডগুলোকে খুব ইজিলি নিয়ে নিয়েছি। আমরা কিন্তু দেখেন যে গতকালকেও
একজন থানার সদস্য সচিবকে বিএনপির একটা দোকানে ঢুকে গুলি করে চলে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা আসামিদের গ্রেপ্তারে কোনো অথবা বড় সংবাদ সম্মেলন করে কিছু হবে তা না। কি হয়েছে, কেন হয় নাই? কারণ ধরেই নেওয়া হয়েছে যে এটা আসলে আপনার স্বাভাবিক। যদি অস্বাভাবিক হতো তাহলে অন্তত ডিএমপির পক্ষ থেকে একটা বড় আপনার রেড অ্যালার্ট জারি করতো যে এই ধরনের কর্মকাণ্ডকে তোয়াক্কা করবে না। একটা বড় একটা ক্ষতির জায়গা হলো শেষ পর্যন্ত কিন্তু রাজনীতিবিদদের সাফারার। আপনি যদি ভালোভাবে দেখেন, রাজনীতিবিদদের বিভিন্নভাবে চাপে ফেলা হয়, ব্যুরোক্রেসি দিয়ে, সিভিল সোসাইটি দিয়ে কিংবা বৈদেশিক শক্তি দিয়েও, কিন্তু খুনাখুনির মূল সাফারার কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ, যারা রাজনীতিবিদ সবাই। মানে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে সেটি সাধারণ জনগণের উপরে পড়ে, সেটি সমাজের উপরে পড়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পড়ে, প্রত্যেকটি না। সেই কথাটা বলার একটা কারণ হলো যে যেহেতু এই খুনাখুনির বড় সাফারার হলো রাজনৈতিক গোষ্ঠী, মানে বর্গ হিসেবে চিন্তা করলে রাজনৈতিক গোষ্ঠীকে এটা নিয়ে ফাইট করতে হবে। তারা যদি একে অপরের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে চিন্তা করে যে তুমি আমাকে মেরেছো আমি তোমাকে মারবো, তাহলে আসলে আমরা, আপনি যে কথাটা বললেন, ধরেন সমাজের সব অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। তো আমরা এখানে আহ্বান জানাতে পারি যে রাজনৈতিক দলগুলো অন্তত নিজেদের মধ্যে একটা সামাজিক চুক্তিতে আসুক যে আসলে আমরা একে অপরের প্রতি আর নির্মূলে রাজনীতিতে যাব না। যদিও ইতিমধ্যে একটা চুক্তি হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু সেই চুক্তি ধরেই চলছে, কিন্তু একটা লোকাল এরিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিটা কেন ভায়োলেন্ট হয়ে ওঠে? এটা তো সেন্ট্রাল রাজনীতির অংশ। কারণ আপনি অনেক কিছু ইনফর্মাল রেখে দিয়েছেন, ফর্মালাইজ করছেন না অর্থনীতিটাকে, লেনদেনগুলোকে আপনি আপনার সিস্টেমেটিক অর্ডারে নিয়ে আসছেন না, অনেক বেশি আপনি ইনফর্মাল রেখে দিয়েছেন। সেটার উপর কন্ট্রোল নিয়ে কিন্তু এই মারামারিগুলো বেশি হয়। কেন্দ্রীয় সরকার অথবা রাজনৈতিক দলের যদি কেন্দ্রীয় অর্থনৈতিক পলিসি হয় যে আমরা এই ধরনের রেন্ট সিকিং স্কোপগুলোকে মিনিমাইজ করব, তখন কিন্তু এটা সম্ভব কমিয়ে আনা। তো এই জায়গায় আসলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকা দরকার। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আমি আবারও আসবো। আপনি চুক্তির কয়েকটি শব্দ বলছিলেন, চুক্তির কথা বলছিলেন। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। চুক্তি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরেই আলোচনা শুনছি, বিশেষ করে বন্দরের ব্যাপারে, বিদেশি প্রতিষ্ঠান হাতে বন্দর দেওয়া নিয়ে। এই ক্ষেত্রে আসলে আপনার মন্তব্য কি? আমরা গতকালও দেখেছি, কিন্তু খুব বেশি আলোচনায় ছিল না ঘটনাটি। দক্ষতা বৃদ্ধির নামে সরকার 3টি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং অনেকটা কর্তৃত্ব বহির্ভূতভাবে। এই সরকারের যে প্রধান যে ম্যান্ডেট, সংস্কার করবেন, বিচার করবেন, নির্বাচন করবেন, আপনি সেখানে এসে হঠাৎ করে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবং কোনো ধরনের, এটি একটা বন্দর শুধুমাত্র এটার সাথে ইকোনমিক কতগুলো শর্ত, কতগুলো বিষয় সম্পৃক্ত না। বন্দরের সঙ্গে কিন্তু একটা দেশের স্বাধীনতা, একটা দেশের অখণ্ডতার বিষয় জড়িত, সিকিউরিটির বিষয় জড়িত। শ্রীলঙ্কাতে আমরা এর আগে দেখেছি চীন ঋণের জালে আবদ্ধ করে শ্রীলঙ্কার একাধিক নৌবন্দর তারা তাদের হাতে নিয়েছে এবং তারপরে ক্রমশই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। আপনি ইকোনমির স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কিন্তু আমাদের এখানে এর থেকে ইম্পর্টেন্ট অনেকগুলো জায়গা ছিল। যে প্রক্রিয়া এবং পদ্ধতিতে আপনি চুক্তিগুলো করছে সরকার, অস্বচ্ছ প্রক্রিয়ায়। নভেম্বরের 7 এবং 8 তারিখে সরকারি অফিস বন্ধ ছিল। সেই দিন কর্মচারীদেরকে ডেকে অফিস খুলিয়ে ড্রাফট করিয়ে এবং একদিন সকালবেলায় আইন মন্ত্রণালয়ে, বিকেলবেলায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে স্বাক্ষর করে খুবই তড়িঘড়ি করে মাত্র 13 দিনের মধ্যে এই চুক্তির সমস্ত বিষয়গুলোকে সম্পন্ন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো, সরকার যে টাইমটা বলছে নির্বাচনের, কবে বলছে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনার ডিসেম্বরে এই বন্দর আপনি হস্তান্তর করবেন, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে, তাহলে মাত্র 2 মাস আগে আপনার এতটা সিরিয়াস কেন? আপনি নিশ্চয়ই এর পেছনে আর্থিক লেনদেনের বিষয় আছে। আজকে হয়তো মিডিয়া ভয়ের কারণে এটি প্রকাশ করবে না, কিন্তু আমরা একসময় জানতে পারবো। আপনি কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনেক ছোটোখাটো বিষয়ে আপনি কথা বলছেন, তাদের সাথে বৈঠক করছেন,
ত্রিপুরাতে যখন ইন্ডিয়ার বিক্ষুব্ধ জনতা এসে হামলা করছে এবং সেখানকার সন্ত্রাসীরা হামলা করছে, আপনি সেইটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন, ছোটোখাটো বিষয়ে চার চক্রের আয়োজন করছেন, কিন্তু এই ধরনের একটা ইম্পর্টেন্ট ইস্যুতে আপনি দলগুলোর সাথে কারোর সাথে কথা বলছেন না। রাজনৈতিক দলগুলো কি সেই প্রশ্ন তুলছে তারা যখন যাচ্ছেন আলোচনা করতে? রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে এই বিষয়টিকে যারা ওন করে তারা প্রশ্ন তুলছে। সবাই ওন করে না, অনেকগুলো দল আছে যারা এটি ওন করে না, অনেকগুলো দলের কাছে এটা খুব একটা বিষয় না। কারণ আমরা এর আগে, আপনার খেয়াল থাকার কথা, আদমজি পাটকল বাংলাদেশের মিডিয়াতে একসময় প্রচার ছিল যে আদমজি বন্ধ করে দিলে প্রতি বছর আমরা, তখন পদ্মা ছিল না, যমুনা সেতু, আমরা প্রতি বছর 2টো করে যমুনা সেতু বানাতে পারতাম। এই ক্যাম্পেইনটা করে পদ্মা আদমজি পাটকল যখন বন্ধ করা হয় তখন বাংলাদেশের অনেকগুলো বড় দল, তাদের মধ্যে ক্ষমতা এবং ক্ষমতার বাইরে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল। ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সহ, কারণ ইকোনমিক পলিসির উপরে ভিত্তি করে আপনি প্রতিবাদটা করবেন কি করবেন না। আপনি বন্দর পরিচালনায় দক্ষতা দেখাতে পারছেন না, এইটার দায়ভার তো বন্দর কর্তৃপক্ষের না, এটার দায়ভার তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের, কারণ তার অধীনে এটি প্রতিষ্ঠান। আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেটি প্রপারলি চলছে না বলে আপনি এটাকে লিজ দিয়ে দিবেন? আপনার ভূমি মন্ত্রণালয় প্রপারলি চলছে না বলে আপনি লিজ দিয়ে দিবেন? তাহলে একটা সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। যে জুলাইয়ের উপরে ভর করে সরকার ক্ষমতায় বসেছে, সেই জুলাইয়ের চোখ হারানো আহতরা এখনো হাসপাতাল থেকে রাস্তায় এসে বিক্ষোভ করে, সরকার প্রপারলি একটা করছে না, তাহলে এই সরকারকে আমি লিজ দিয়ে দিব বিদেশিদের কাছে? আজকে যে কাজটা করা হচ্ছে খুবই অন্যায় কাজ করা হলো, এবং এই কাজটাই সরকার না করলে পারত। তবে যেখানে ফিনান্সিয়াল এনগেজমেন্টটা থাকে, স্বার্থ থাকে, সেই স্বার্থ আপনাকে কোনো ধরনের কোনো বাধা অথবা কোনো সমালোচনা আপনাকে নিবৃত্ত করতে পারে না। যে আইনে আপনি এই কাজটি করলেন এটি তো আওয়ামী লীগের তৈরি করে দেওয়া আইন। 2017 সালে তারা নীতিমালা প্রণয়ন করেছিল, 2019 সালে তারা আইন প্রণয়ন করেছিল। আওয়ামী লীগের সব কিছুই খারাপ। সালমান রহমান যে সমস্ত কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে অনেক দূর এগিয়ে দিয়ে গেছে, আপনি সেটিকে ধরে আবার বাকি কাজটুকু শেষ করলেন, এটি প্রয়োজন ছিল না। পত্রিকায় লিখছে আদানির সাথে যেভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় আওয়ামী লীগের সময় বিদ্যুৎ ইস্যুতে চুক্তি করা হয়েছিল, এবং এই সরকার গত ডিসেম্বর মাসে সেই চুক্তি রিভিউ করার জন্য একটা কমিটি করেছিল। যদিও ইন্ডিয়ার সাথে উপরে যে ধরনের গরম গরম কথা বলে সরকার, ভেতরে আবার একটু অন্য ধরনের একটা সম্পর্ক মেনটেন করে চলে, তারপরেও আপনি আদানির সাথে অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি করেছেন। এখনও সেই অস্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের উপদেষ্টা বলছে এই চুক্তিতে কি কি আছে এটি আমি প্রকাশ করতে পারবো না। বিডার চেয়ারম্যান বলছে, আজকের মিডিয়াতে আছে, এটি প্রকাশ করা যাবে না। কেন? এই বন্দরটা তো আমার দেশের সম্পদ, আপনি বিদেশিদের সাথে চুক্তি করবেন, আমাকে কেন আপনি জানতে দেবেন না? নিশ্চয়ই ভেতরে কোনো ঘটনা আছে। তবে এক সময় না এক সময় মানুষ জেনে যাবে যে কারা কি স্বার্থের বিনিময়ে, কি সুবিধার বিনিময়ে আমাদের এই ধরনের খুব ইম্পর্টেন্ট 3টি জায়গা, এবং এই আমাদের বন্দর তো লস প্রজেক্ট না, এটা লাভজনক প্রকল্প, এবং এখানে যে ডেভেলপমেন্টটা আপনি করেছেন এটি রাষ্ট্রীয় অর্থ বিনিয়োগ করেছেন। আপনি সব কিছু তৈরি করলেন, একটা ভবন তৈরি করলেন নিজের টাকা খরচ করে, তারপরে বিদেশিদেরকে এনে সেটি লিজ দিয়ে দিচ্ছেন। খুবই অন্যায় একটি কাজ করলো সরকার। জি, এই বিষয়ে আমি মোহাম্মদ আলাউদ্দিনের বক্তব্য শুনতে চাই। আসলে চুক্তি নিয়ে আপনি কিছু বলুন। যে এই বারবার বলছিলেন যে এই সময়ে এই ধরনের চুক্তির কি প্রয়োজন ছিল কিনা, বা নির্বাচিত সরকার এসেই বিষয়টি আলোচনা করতে ঠিক করতে পারতো কিনা। শরীফ ভাইয়ের কথা শুনে আসলে আমি বুঝতেছিলাম না যে আমি কী অবস্থান নেব। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যেই বন্দর লিজ দেওয়া হয়েছে বলা হচ্ছে, এখন এই বন্দরগুলো আসলে কিভাবে কি উপায়ে ছিল এখানে। আরেকটা হলো যে এটা নিশ্চয়ই অন্যায় করেছে, এটা আমি কোনোভাবে অস্বীকার করব না, কিন্তু অন্যায় করেছে আরেকটা মহা অন্যায় থেকে বাঁচার জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি মহা অন্যায়টা হলো, ধরেন আপনি লালদিয়া বন্দর, এটা 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার তখন দিবে দিবে করে, আর 17 সালে সেটা স্টাক হয়ে যায়, এটা আর দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? কারণ আসলে এইটার জন্য যেই পরিমাণ চার্জ করা হচ্ছিল আপনার আনঅফিশিয়ালি, সেই চার্জ আসলে দিয়ে কেউ এখানে ইনভেস্ট করতে আগ্রহী ছিল না। আমরা দেখেছি যে পায়রা বন্দর, এত টাকা খরচ করে পায়রা বন্দর করা হয়েছে, পায়রা বন্দর একটি লস প্রজেক্ট।
আপনার অনেক টাকা খরচ করে আপনার কর্ণফুলীতে টানেল করা হয়েছে। আপনি দেখেন টানেলের মধ্যে আপনার একটা মানে তার টুল দিয়ে 100 বছর যাবে, টানেলের পয়সা উঠবে না। আপনি বাংলাদেশের যে সীমান্ত, আপনি সীমান্তের ভিতরে রাস্তা করা হবে, এই রাস্তার কন্ট্রাক্টর দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। আপনি চিন্তা করেন সেই রাস্তার নিচে স্বাভাবিকভাবে আপনার আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কাঁটাতারের এই পাশে আমাদের সাইডের যে রাস্তা, এটার কন্ট্রাক্টর বিদেশি এবং ইন্ডিয়ান কন্ট্রাক্টর। এই ধরনের অবস্থায় কিন্তু কেউ কথা বলে নাই। কথা বলেছে কখন? যখন আপনার দক্ষতা বৃদ্ধির জন্য সত্যিকার অর্থে আপনি যদি ইভেন ঢাকা এয়ারপোর্ট দেখেন, এয়ারপোর্টের 3rd টার্মিনাল এই জটিলতা আটকে গিয়েছে। 3টি দেশের প্রস্তাব এসেছিল, ইউএই, জাপান এবং খুব সম্ভবত জার্মান। 3টি দেশের মধ্যে জাপান যেহেতু জাইকা এখানে ফান্ড করেছে এটার জন্য, জাইকা এবং এডিবি, তখন জাপান সেটা প্রস্তাবটা আপনার মোর রিয়েলিস্টিক ছিল। কিন্তু অতীতে যেইভাবে এটা ডিল করে গিয়েছে, দেখা গেল যে এখন এই সরকার এসে এই ডিলটাকে ক্যান্সেল করতে চাচ্ছে, যে এটাকে আপনার আরেকটু ন্যায্যতার ভিত্তিতে করবে। এখন সরকার নতুন কোম্পানি খুঁজছে। আপনি যদি ধরেন আপনার ঢাকার অদূরে পানগাঁও বন্দর, আমি জানি না যে ঢাকার কতজন নাম শুনেছে পানগাঁও বন্দরের, যে বন্দরটি প্রতি বছর 5 থেকে 7 কোটি টাকা করে লস দিয়ে আসছিল। এই বন্দরটা আপনার সিম্পলি এটা কিন্তু চট্টগ্রাম বন্দরের বড় জাহাজ থেকে পণ্য খালাস করে লাইটারেজ করে আপনার পানগাঁও এসে পৌঁছবে। এটার মূল মোটিভেশনটা কি? আমরা খুব দ্রুতই ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে আমরা 6 লেন কিংবা 8 লেন করতে পারছি না, যেটা আমরা কন্টেনার আপনার স্মুথ ট্রানজিশনের জন্য। এই কারণে আপনার পানগাঁও বন্দর যেহেতু এটা লিজ দেওয়া হয়েছে আপনার গত 22 বছরের জন্য ম্যাডলগের কাছ থেকে, আর ম্যাডলগের আপনার লোকাল পার্টনার কিন্তু বাংলাদেশের কোম্পানি, এবং উল্লেখযোগ্যজনকভাবে এটার পার্টনার কোম্পানির মালিক হলো সাবির হোসেন চৌধুরী। যে জিনিসটা পরবর্তীতে হয়তো বা আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পরে কী হবে সেটা জানি না। কেন এটা সাবির হোসেন চৌধুরীর কাছে গেল? কারণ অন্যান্য কোম্পানির সেই পরিমাণে ক্যাপাসিটি নাই যে এখানে লোকাল পার্টনার হওয়ার মতো। দ্বিতীয়ত হলো লালদিয়া বন্দরের কথা যদি বলেন, তাহলে 2017 সাল থেকে 2025 পর্যন্ত আসলো, এই বন্দরটা আপনি পরিচালনা করতে পারছেন না। তা আপনি এটাকে কত মানে ভাবে রেখে দেবেন, কতদিন রেখে দেবেন? দ্বিতীয়ত আমার আরেকটা প্রশ্ন হলো যে এইটার বিরুদ্ধে কারা নেমেছে? এটার বিরুদ্ধে নেমেছে চট্টগ্রাম বন্দর শ্রমিক অ্যাসোসিয়েশনগুলো, সেখানে জাতীয়তাবাদী দলের আছে, অন্যান্য দলের আছে। বন্দরে ব্যবহারকারী কি শ্রমিকরা? বন্দরে ব্যবহারকারী ব্যবসায়ীরা। আপনি ব্যবসায়ীদের কাছ থেকে গিয়ে শুনেন যে বন্দরের এই কন্টেনারের টাইম কমানোর জন্য তারা কিভাবে ভিয়েতনামের কাছে মার খাচ্ছে, তারা কিভাবে প্রতিযোগী দেশগুলোর কাছ থেকে তাদের ব্যবসা সেখানে চলে যাচ্ছে। কারণ এখানে আপনি যে কন্টেনার হ্যান্ডেলিংয়ের যে টাইম লাগে, টাইম যদি কমাতে না পারেন তাহলে তারা প্রতিযোগিতা সক্ষম হবে না। আপনি সেই ব্যবসায়ীদের কনসার্ন শুনেন, আপনি বিজিএমের কনসার্ন শুনেন, বিকিমের কনসার্ন শুনেন, যারা এক্সপোর্টার তাদের কনসার্ন শুনেন, তারা কিন্তু মহা খুশি যে বন্দর খুব দ্রুত দক্ষতার সাথে পরিচালিত হবে। কিন্তু আপনি কারা আন্দোলন করছে? আন্দোলন করছে শ্রমিকরা। শ্রমিক তো বন্দরে চাকরি করছে, শ্রমিকরা বন্দরের ব্যবস্থা, বন্দরটা যে কত গুরুত্বপূর্ণ শ্রমিকেরই না, সে চাকরির চিন্তা করে বন্দর আপনার রক্ষা যে আন্দোলন করছে, সে আন্দোলনের সাথে আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে হয় না যে পৃথিবীতে এই জায়গায় আছে। আর বাংলাদেশ এখন যে জায়গায় আছে, সত্যিকার অর্থে যদি সামনের স্টেজে তার প্রবৃদ্ধিকে উন্নত মানে ত্বরান্বিত করতে চায়, তাহলে আগের মতো যেটা হলো যে বন্দরের সাথে সিকিউরিটি জড়িত, পুরো দেশের সিকিউরিটি যেখানে আপনার সামহাও ছিল যে কক্ষিগত ছিল কিছু মানুষদের হাতে, এখন ধরেন আপনার মনে হয় যে ডেনমার্ক আর সুইজারল্যান্ড এসে আপনার এখানকার সিকিউরিটিকে আপনার ধ্বংস করতে পারবে? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আলাউদ্দিন মোহাম্মদ, জবাব দিব না? জি, জবাব দিলে আমিও আবার একটু জবাব দেব। আমি সময় কমের কারণে আমি একটু প্রথমত শর্ট আমাদের করে এখানে নিয়েছি। একটা পপুলিস্ট ভাষ্য আছে যে ভারতের সাথে যখন চুক্তি হয়েছিল তখন কিছু বলেন নাই। এই কথা বলার ভেতর থেকে আপনাকে একটা সাইডে ঠেলে দিল। আমি আমার নিজের জীবন থেকে বলি, আমি অন্তত 5টা লং মার্চ করেছি বাংলাদেশের বিভিন্ন, সেটি সুন্দরবনে কয়লা ভিত্তিক প্রকল্প বলেন, সেটা সিমেন্টের রাস্তায় নেমেছি, চেষ্টা করেছি, হাত গুটিয়ে বসে থাকিনি। এটা করছেন যে বয়ানটা তৈরি করছেন যে ভারতের সাথে যখন চুক্তি হয়েছে তখন নীরব ছিলেন, আমি নীরব বলছি না, এটা হচ্ছে আমি বলছি যে এবং এর ভেতর থেকে পাখিটা মারাটা সহজ না শরীফ ভাই, সুন্দরবনে যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ হয় বাংলাদেশের বামপন্থীরা সবথেকে বেশি প্রোটেস্ট করেছে। আমি জানি আপনি ছিলেন, এটি অস্বীকার করা যাবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তার যে ঠিকাদারি, আওয়ামী লীগ এই কাজটি করেছিল, এই সরকার এসে সেই ঠিকাদারিগুলোকে বাতিল করেছে? বাতিল করেনি। তাহলে আমি কি আওয়ামী লীগ যে অপরাধটা করেছে সেই অপরাধের সাথে তো একই সাথে আমি এদেরকেও যুক্ত করব। 3 নাম্বার, আলাউদ্দিন যেটা বললেন যে শুধুমাত্র শ্রমিকরা এটার বিরুদ্ধে আন্দোলন করছে, আমি আপনাকে বণিক বার্তার রিপোর্টটা পড়ার সময় নেই, এখানে
বন্দর ব্যবহারকারী মালিক থেকে শুরু করে সেখানকার অন্যান্য ব্যবসায়ী প্রত্যেকেই বলছে যে অস্বচ্ছ প্রক্রিয়া, আমরা কিছুই জানি না, আমরা ব্যবহারকারী, আমাদের সাথে কোনো কথা বলা হয়নি। আমি শেষ করব এই জায়গাটায়, সরকার যে এত দ্রুত, হ্যাঁ সরকার এই কাজটি করবে অবশ্যই। আমরা কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে রাষ্ট্রের খুবই সেন্সিটিভ কতগুলো জায়গা আছে। একটা রাজনৈতিক সরকার আসতে পারে 2 মাস পরে, আপনি তার আগে এতটা অস্থির হয়ে এটি যুক্তিটা যখন করছেন, কারোর সাথে কথা বলছেন না, স্বাভাবিকভাবে আপনি অন্য অনেক ইম্পর্টেন্ট ইস্যুর মধ্যে হাত দিচ্ছেন না। অনেক ইম্পর্টেন্ট ইস্যুর মধ্যে হাত না দিয়ে কেবলমাত্র এই জায়গাটা যখন ফোকাস করছেন এবং আপনি আর্থিক ক্ষতির নিষ্পত্তির কথা বলছেন, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এর পেছনে আপনার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। কারণ এই ধরনের ঘটনা অনেকগুলো জায়গায় ঘটছে, হাজার হাজার জায়গায় ঘটছে। আমাদের এই সময়কালে একটা বড় জায়গা ছিল, আমরা যে পাচার হওয়া টাকা ফেরত আনবো, আমরা শুনেছি না, আমরা কি 1 টাকা ফেরত আনতে পেরেছি? আমার তো মনে হয় 15 বছরে যে লুটের টাকা বাইরে চলে গিয়েছিল, এটি তার থেকে ইম্পর্টেন্ট ছিল ফেরত আনা। জি, আপনি এই জায়গাটায় রাষ্ট্রের স্বার্থ, সবকিছু টাকা দিয়ে হয় না। এই বন্দরটা আমরা চাইলে টাকা দিয়ে আরেকটা চট্টগ্রাম বন্দর বানাতে পারবো না। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আমাকে আমি একটু জাস্ট 1 মিনিটে যদি আপনি, 1 মিনিট আমার শেষ হয়ে গেছে। আমি একটা বিষয় বলবো যে বাংলাদেশে আমরা ইনএফিশিয়েন্সি দ্বারা এবং গভর্নেন্সের অভাবের দ্বারা এতটা টায়ার্ড, এবং এখনও যেই বাহিত বামপন্থার কথাই বললো যে বামপন্থীরা দাঁড়িয়েছে, যদি বামপন্থীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কর্মসূচি অনুযায়ী বাংলাদেশকে বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করেন, তা আমাদের আরও 50 বছর লাগবে আমরা আসলে সত্যিকার অর্থে যে সেই এফিশিয়েন্ট লেভেলে যেতে পারবো না। পৃথিবীতে যেখানে গভর্নমেন্টকে ছোট করে আনা, প্রাইভেট সেক্টরকে আপনি অ্যাকাউন্টেবল করবেন, ট্রান্সপারেন্সি মেনটেন করবেন, বাট আপনি বারবার সব কিছু গভর্নমেন্টকে পরিচালিত করতে হবে, সেই জায়গা থেকে যে এখনো বামপন্থীরা বের হয়ে আসতে পারে নাই, না আসার কারণে না শ্রীলঙ্কার চায়নার মন্দরিনের সেটা প্রেক্ষাপট ভিন্ন। আমরা এখানে কারো ঋণে বন্দর বানাচ্ছি না। মূল জায়গাটা হলো যে আমাদের মানে অর্থনৈতিক পলিসি খুব ক্লিয়ার, যে আমরা একটা পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে আছি। এখানে আপনার প্রাইভেট যেই বিনিয়োগকারী, অথবা আপনি যখন প্রাইভেটাইজ করবেন ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে যে কাউকে আপনি দিতে পারেন। আপনি যখনই বিদেশি কোম্পানি আসবে এফিশিয়েন্ট ওয়েতে যদি পরিচালনা করতে পারে, তাহলে আমি দেশ রক্ষা অথবা দেশ নষ্ট, কোথাও দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি না। বরং সেটা আরবিট্রারিলি যদি আপনি কোনো পছন্দের দেশকে আপনি ভারতের মতো কিংবা চায়নার মতো আমেরিকার মতো একতরফাভাবে যদি দেশের স্বার্থ লঙ্ঘন করে দেন, সেটার জন্য আলাপ আলোচনা হতে পারে। আসলে এই নিয়ে শেষ নেই, আসলে আলোচনা চলতেই থাকবে, তর্ক বিতর্ক। আমাদের কাজকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।